বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা জসীমউদ্দিনের লেখা পল্লী জননী নামক একটি কবিতা আলোচনা করব। তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। আজ আমরা তাহলে পল্লী জননী কবিতা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ পল্লী জননী কবিতাটি লেখা রয়েছে এবং তার নিচে জসীমউদ্দিন অর্থাৎ কবির নাম লেখা রয়েছে। আজকে শুধু আমরা এই কবিতাটি আলোচনাই করব না, আমরা একটু কবি সম্পর্কেও জেনে নেব এবং এই কবিতাটি সম্পর্কে কিছু কথা আমরা বলবো। তারপর কবিতাটি আলোচনা করে সবশেষে কবিতাটির কিছুটা প্রশ্নোত্তর অর্থাৎ অনেকগুলি বেশ কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করব। চলো তাহলে আলোচনায় ফেরা যাক। প্রথমে তাহলে কবি পরিচিতি আমরা একটু দেখে নিই। পল্লী প্রকৃতি ও গ্রাম বাংলার কবি জসীমউদ্দিনের জন্ম 1904 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তার কবিতা সহজ সরল, আড়ম্বরহীন অথচ রূপময়। গ্রাম বাংলার যাবতীয় বিষয়বস্তু একান্ত সহজ সরল ভাষায় তার কবিতায় স্থান পেয়েছে। কবি যখন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, তিনি তখন যে বিখ্যাত কবিতাটি রচনা করেছিলেন তার নাম ছিল কবর। কবির নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি ইংরেজি ভাষায় অনূদিত হলে বিদেশে তার নাম ছড়িয়ে পড়ে। কবির উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রাখালি, ঠাকুরবাড়ির আঙিনায়, সজন বাদিয়ার ঘাট, বালুচর, মাটির কান্না, ধান ও ক্ষেত প্রভৃতি। কবি বাংলাদেশের রাষ্ট্রপতির 21 পদক সম্মানে ভূষিত হয়েছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে সম্মানিত করেছিলেন। কবির শেষ কাব্যগ্রন্থটি হল মাগো জ্বালিয়ে রাখিস আলো। এই মহান কবির প্রয়াণ ঘটেছিল 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ। কবিতাটি থেকে কিছু কথা আমরা দেখে নেই। পল্লী জননী কবিতাটি রচনা করেছিলেন জসীমউদ্দিন। এটি তার প্রথম কাব্যগ্রন্থ রাখালির অন্তর্ভুক্ত, যা 1927 সালে প্রকাশিত হয়। কবিতাটিতে গ্রাম বাংলার এক স্নেহময়ী মায়ের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। কবি পল্লী জননীর মমতা, ত্যাগ, শ্রম ও সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার বর্ণনা দিয়েছেন। গ্রামীণ বাংলার প্রকৃতি, পরিবেশ ও পারিবারিক জীবনের সহজ সরল রূপ কবিতায় ফুটে উঠেছে। মাতৃত্বের মহিমা এবং গ্রামের মানুষের জীবন সংগ্রাম এই কবিতার প্রধান উপজীব্য। কবিতার বৈশিষ্ট্য হল সহজ, সাবলীল ও হৃদয়স্পর্শী ভাষা, লোকজ জীবনের বাস্তব চিত্রায়ন, গ্রাম বাংলার প্রকৃতি ও সংস্কৃতির সুন্দর উপস্থাপন, মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। আলোচ্য কবিতায় কবি গ্রাম বাংলার হতদরিদ্র পরিবারের এক অসুস্থ ছেলের জন্য শোকার্ত মায়ের বেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে একটি পল্লী রাত্রির বর্ণনাও তিনি এই কবিতায় দিয়েছেন। আমরা কবিতাটি আলোচনা করব। চলো তাহলে কবিতাটি আলোচনা আমরা শুরু করছি। দেখো, রাত থমথম, শব্দ নিঝুম, ঘুম ঘরে আঁধিয়ার, নিঃশ্বাস পড়ে তাও শোনা যায় নিঃসার চারিধার। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে বাতাস পচানো পাতার ঘ্রাণ। ছোট কুঁড়ে ঘরে বেড়ার ফাঁকেতে আসিছে শীতল বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। এখানে একটি মায়ের গভীর বেদনার কথা তুলে ধরা হয়েছে। কবি বলেছেন রাত থমথম, থমথমে রাত, নিঝুম রাত, ঘুম ঘোরে আঁধিয়ার। এখানে আঁধিয়ার বলতে অন্ধকারের কথা বলা হয়েছে। নিঃশ্বাস পড়ে তাও শোনা যায় নিঃসার চারিধার, নিঃসার বলতে সারা শব্দহীন। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, বুনো মশক বলতে বুড়ো মশা, সেই বুনো মশার সেই ভন ভনে গান। ভন ভন বলতে মাছের যে গুঞ্জন বা গুঞ্জন ধ্বনি সেটার কথা বলা হয়েছে। এদো ডোবা হতে বহিছে বাতাস পচানো পাতার ঘ্রাণ। এদো ডোবা বলতে অন্ধকার জলাশয়, সেই অন্ধকার জলাশয় থেকে একটা পচা পাতার যে ঘ্রাণ, সেই ঘ্রাণটি আসছে। ছোট কুঁড়ে ঘরে বেড়ার ফাঁকেতে আসিছে শীতল বায়ু। ছোট্ট কুঁড়ে ঘরে ছিল তারা বসে, সেখানে বেড়ার ফাঁক দিয়ে শীতল বায়ু প্রবেশ করছে। শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। মাথার কাছে বসে তার মা ছেলের আয়ুর জন্য ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করছে।
নামাজের ঘরে মোমবাতি মানে দারগায় মানে দান। ছেলেরে আমার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর। কহিতে কহিতে বুকখানি ভাসে, বহিয়া নয়ন নীর। সে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে হিয়া কোণে। বালাই বালাই ভালো হবে বাছা, স্বপ্নের জাল বনে। দেখো এখানে বলেছে নামাজের ঘরে মোমবাতি মানে, অর্থাৎ নামাজের যে ঘর, মুসলিমরা যেখানে নামাজ পড়ে সেখানে মোমবাতি জ্বালিয়েছে। দারগায় মানে দান, অর্থাৎ পীরের কবর, সেই পীরের কবরে দান দেওয়ার কথা বলা হয়েছে। ছেলেরে আমার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ। তার আল্লাহর কাছে তার মা আবেদন করেছে যে আমার ছেলেকে ভালো করে দাও। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর। এই কথাটি বলেছে আল্লাহর কাছে যে আমার ছেলেকে ভালো করে দাও আল্লাহ রসুল। পীর, পীর মানে হচ্ছে এখানে মহাপুরুষ মুসলিমদের, তার কথা বলা হয়েছে। কহিতে কহিতে বুকখানি ভাসে, বহিয়া নয়ন নীর। এটি বলতে বলতে বা এই আবেদন করতে করতে তার চোখের জল তার যে চোখ দিয়ে ভেসে তার মনে প্রাণে চলে আসে। সে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে হিয়া কোণে। মানে এই কথা বলতে বলতে তার প্রাণের মধ্যেই কেমন জানি একটি অনুভূতি হয়েছিল। বালাই বালাই ভালো হবে বাছা, স্বপ্নের জাল বনে। অর্থাৎ তারপর বলছে তুমি তো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে বাছা। এটা তার মা ভেবেছিল। কত কথা আজ মনে পড়ে তার গরিবের সংসারে। ছোটখাটো কত বায়না ছেলের, পারি নাই মিটিবারে। অর্থাৎ কত কথা আজকে মনে পড়ছে এই গরিবের সংসারে। কত ছোটখাটো বায়না করেছিল ছেলেটি, তাদের সাধ্য হয়নি সেটি মিটানোর। খড়ের চালেতে ভুতুম ডাকিছে অকল্যাণের সুর। মরণের দূত এলো বুঝি হায়, হাঁক মারে দূর দূর। অর্থাৎ খড়ের চালেতে ভুতুম ডাকছে, এক ধরনের পেঁচা, অকল্যাণের সুরে একটা পেঁচা ডাকছে। মরণের দূত বুঝি আসলো। মা তখন তাকে বলছে দূর হ দূর হ, দূর দূর করে তাড়িয়ে দিল। ফেরে ভন ভন মশা দলে দলে, সেই দূর দূর শব্দ শুনে মশারাও সেখান থেকে চলে যায়। বুড়ো পাতা ঝরে বনে, পাতা ঝরে পড়ছিল। ফোঁটায় ফোঁটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সানে। অর্থাৎ সেই শব্দে মানে সেই যে বুনো পাতা ঝরে পড়ছিল তখন ফোঁটা ফোঁটা সে পাতা থেকে চুইয়ে চুইয়ে জলও পড়ছিল তার সাথে। পার্শ্বে কাঁপিছে মাটির প্রদীপ, এখনো নিভেনি বুঝি। অর্থাৎ তাদের পাশেই মাটির প্রদীপ জ্বলছিল, সেই প্রদীপটি এখনো নেভেনি। ফুরায় এসেছে তৈল তাহার আধারের সাথে জুচি। অর্থাৎ যুদ্ধ করে তার এতক্ষণ সে জ্বলছিল, তার তেলও শেষ হয়ে এসছে। আধারের সাথে যুদ্ধ করে তার তেল শেষ হয়ে এসেছে। এটিই ছিল মূলত কবিতার আলোচনা। এবারে আমরা কবিতার সারমর্ম দেখে নেব। থমথমে নিঝুম মধ্যরাত্রি, ঘুমের ঘোরে সব অন্ধকার দেখাচ্ছিল। সেই নিস্তব্ধ পরিবেশে বুনো মশার গুঞ্জন শোনা যাচ্ছিল। এদো ডোবা থেকে বাতাস পচা পাতার গন্ধ, দুর্গন্ধ যেটা, সেটা বয়ে নিয়ে আসছে। এদিকে অসুস্থ ছেলের মাথার কাছে বসে তার মা ছেলের জীবন নিয়ে উদ্বিগ্ন। তিনি নামাজের ঘরে মোমবাতি জেলে ও দরগায় দান মানত করে আল্লাহর কাছে প্রার্থনা করেছে তার অসুস্থ ছেলে যেন ভালো হয়ে ওঠে। অসুস্থ ছেলের কথা ভাবতে ভাবতেই তিনি তার কল্পনায় যেন আল্লাহর আশ্বাসবাণী শুনতে পেলেন যে তার ছেলে ভালো হয়ে উঠবে। যদিও সে মা হয়েও তার ছোট্ট ছেলেটির ছোটখাটো কোনো বায়না মেটাতে পারেনি। ঠিক সেই সময় অকল্যাণকর ভুতুম প্যাঁচা ডেকে উঠতেই ছেলেটির মা দূর দূর করে চেঁচালেন। ফলে মশাগুলি সেই শব্দ শুনে ফিরে গেল। এদিকে ঘরের একপাশে মাটির প্রদীপের শিখা কাঁপতে লাগলো, যেন প্রদীপটা এক্ষুনি নিভে যাবে। ছেলেটির মা মাটির প্রদীপের শিখার পরিণতির সঙ্গে ছেলের জীবনের পরিণতি কল্পনা করে আরো বেদনার্ত হয়ে পড়ল। আমরা একটু প্রশ্ন উত্তর দেখে নেব। সঠিক উত্তরটি বেছে নিয়ে তাতে টিক চিহ্ন দাও। নিঃশ্বাস পড়ে তাও শোনা যায় ড্যাশ, তাও শোনা যায় নিঃশ্বার চারিধার। বি নাম্বার দেখো, ছোট কুড়ে ঘরে বেড়ার ফাঁকেতে আসিছে ড্যাশ, আসিছে কি শীতল বায়ু। সি নাম্বার দেখো, নামাজের ঘরে মোমবাতি মানে ড্যাশ, দরগায় মানে দান। ডি নাম্বার দেখো, কত কথা আজ মনে পড়ে তার ড্যাশ, গরিবের সংসারে। ই নাম্বার দেখো, ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ড্যাশ, বুড়ো পাতা ঝরে বনে। এখানে পরবর্তীতে দেখো 2 নাম্বার সত্য মিথ্যা বিচার করতে বলেছে।
নিঃশ্বাস পড়ে তাও শোনা যায় নিস্তব্ধ চারিধার। নিস্তব্ধ চারিধার, এটি মিথ্যা। নামাজের ঘরে মোমবাতি মানে মন্দির দানে দানে। মন্দিরে মানে এটা মন্দির তো এখানে নেই, অতএব মিথ্যা। পরেরটি দেখো, ছেলেরে আমার ভালো করে দাও, কাঁদে জনকের প্রাণ। জনকের প্রাণ কাঁদে না, অতএব এটি মিথ্যা। খড়ের চালেতে কোকিল ডাকছে, অকল্যাণের সুর। কোকিল তো ডাকেনি, এটি হবে মিথ্যা। আচ্ছা, 1 নাম্বার যেটি দিলাম সেটি হবে কিন্তু সত্যি, এটা আমরা একটু ভুল বলেছি, 1 নাম্বারটা সত্যি হবে। ও নাম্বার দেখো, ফুরায় এসেছে তৈল তাহার, আদরের সাথে জুচি। আদরের সাথে তো না, এটি হবে মিথ্যা। এগুলো একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে। এক কথায় উত্তর দাও। এদোডোবা থেকে কি বইছে? এদোডোবা থেকে দুর্গন্ধময় বাতাস বইছে। খ নাম্বার দেখো, শিয়রে বসে মা কি গুনছে? শিয়রে বসে মা ছেলের আয়ু গুনছে। প্রদীপের শিখার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? প্রদীপের শিখার সঙ্গে ছেলের আয়ুর তুলনা করা হয়েছে। ঘ নাম্বার দেখো, খড়ের চালেতে কি ডাকছে? খড়ের চালেতে হুতুম পেঁচা ডাকছে। উম নাম্বার দেখো, ভন 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 জমাট বেঁধেছে কারা? ভন 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 জমাট বেঁধেছে বুনো মশার দল। 2-3টি বাক্যে উত্তর দাও। জননীর প্রাণ কাঁদছে কেন? মায়ের সন্তান প্রীতি অকৃত্রিম। মা সন্তানের সুস্থতা, দীর্ঘ জীবন চায়। মা তাকে প্রাণাধিক ভালোবাসে। সেই সন্তান অসুস্থ হলে মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না। নিদ্রাহীন অবস্থায় তাকে রাত কাটাতে হয়। তাই এখানে অসুস্থ সন্তানের আরোগ্য কামনা করে তার মা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ছেলের জন্য প্রার্থনা করেছে। খ নাম্বার দেখো, হুতুমের ডাক কিসের বার্তা বহনকারী? মা তাকে দূর দূর করেন কেন? অতীতে পেঁচার ডাককে মানুষ অশুভ লক্ষণ বলে মনে করত। কাকতালীয়ভাবে তা কখনো কখনো বাস্তবে ঘটত, কিন্তু এটা কুসংস্কার। অসুস্থ ছেলেটির মা সেই কুসংস্কারে বিশ্বাসী হয়ে পেঁচাটিকে তাড়ানোর জন্য দূর দূর করেছেন, কারণ তার আশঙ্কা এই পেঁচার ডাক তার ছেলের অকাল মৃত্যু ঘটাতে পারে। নাম্বার দেখো, ছেলের আয়ুর জন্য মা কোথায় কোথায় কি কি মানত করেছে? ছেলের আয়ুর জন্য মা নামাজের ঘরে মোমবাতি মেনেছে, দরগায় দান মেনেছে, আর আল্লাহ রসুলের কাছে প্রার্থনা করেছে যেন তার ছেলে সুস্থ হয়ে ওঠে। এবারে একটু বড় প্রশ্নতে ঢুকছি। পল্লী জননী কবিতাটি পড়ে ওই রাত্রির বর্ণনা দাও। ওই রাত্রি ছিল নিঝুম, নিস্তব্ধ। নিঃশ্বাস পড়লেও তার শব্দ শোনা যায়। বুনো মশাগুলি ভন ভন করে বা শব্দ করে ঘুরে বেড়াচ্ছিল। এদো ডোবা থেকে পচা পাতার দুর্গন্ধ ভেসে আসছিল। কুড়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে শীতল বাতাস ঘরে ঢুকছিল। ঘরের ভিতরেই একটি মাটির প্রদীপ জ্বালানো আছে। হঠাৎ একটা হুতুম পেঁচা অকল্যাণের সুরে ডেকে উঠল। তারপর মাতৃর প্রদীপটাও কাঁপতে থাকলো। সে যেন আধারের সঙ্গে আর লড়তে পারছিল না। একটু বড় প্রশ্ন আরেকটি দেখো, ছেলের মার মনে কি কি আশঙ্কা দেখা গিয়েছিল? ছেলের সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে উদ্বিগ্ন মা আশ্বস্ত হয়েছিলেন যে তার ছেলে আরোগ্য লাভ করবে। কিন্তু 3টি ঘটনা তার আশঙ্কা বাড়িয়ে দেয়। প্রথমত, তার খড়ের চালের উপর এসে একটি পেঁচা ডাকতে শুরু করে। মা তাকে দূর দূর করে তাড়িয়ে দেন, কারণ তার ধারণা ছিল পেঁচার ডাক তার ছেলের মৃত্যুর কারণ হতে পারে। দ্বিতীয়ত, গাছের বুড়ো পাতাগুলি গাছ থেকে ঝরে পড়ছিল। পাতাগুলো তাদের উৎস অর্থাৎ গাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর তৃতীয়ত, ঘরের ভেতর যে প্রদীপটি জ্বলছিল সেটি নিভে যাওয়ার উপক্রম হয়েছে, কারণ তার রসদ অর্থাৎ তেল ফুরিয়ে এসেছে। এভাবে পেঁচার ডাক, গাছের পাতা ঝরা, প্রদীপের কাঁপতে থাকা, এই 3টি অশুভ সংকেত থেকে মায়ের আশঙ্কা তার ছেলের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। এবার কিছু ব্যাকরণমূলক প্রশ্ন উত্তর দেখো। কুঁড়ে ঘর, এটি বাক্য রচনা। গ্রামে অনেক লোক কুঁড়ে ঘরে বাস করে। নিঃশ্বাস, ছেলেটির বুকে এমন কফ জমেছে যে নিঃশ্বাস নিতে পারছে না। মোমবাতি, ঘরে ঢুকে সে একটি মোমবাতি জ্বালালো। প্রদীপ, ঝড়ে প্রদীপটি নিভে গেল। আধার, আধার রাতে গর্তটি আমি দেখতেই পাইনি। বায়না, একটা খেলনার জন্য ছেলেটি বায়না করছে। কারক বিভক্তি নির্ণয় করো। খড়ের চালেতে হুতুম ডাকিছে, এটি অধিকরণ কারকে এতে বিভক্তি। শিহরে বসিয়া মনে মনে মাতা গণিছে আয়ু, কর্মকারকে শূন্য বিভক্তি। এদো ডোবা হতে
বহিছে বাতাস, অপাদান কারকে হতে বিভক্তি। নিঃশ্বাস পড়ে তাও শোনা যায় নিঃশ্বার চারিধার, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, কর্তৃকারকে শূন্য বিভক্তি। ছেলেরে আমার ভালো করে দাও, কর্মকারকে রে বিভক্তি। কত কথা আজ মনে পড়ে তার গরিবের সংসারে, কর্মকারকের শূন্য বিভক্তি। সে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই বসে হিয়া কোণে, কর্মকারকে শূন্য বিভক্তি। বিপরীত শব্দ দেখো, নিঃশ্বাস প্রশ্বাস, গরিব ধনী, স্বপ্ন বাস্তব, মরণ বাচন, শীতল গরম, কল্যাণ অকল্যাণ, কাঁদে হাসে, নিভিবে জ্বলিবে। এবারে পদান্তর, গরিব গরিবানা, অকল্যাণ অকল্যাণ কর, বুনো বন থেকে বুনো, দূত থেকে দৈত্য, বায়ু থেকে বায়বীয়, সংসার থেকে সাংসারিক, দান থেকে দেও। থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা পল্লী জননী কবিতাটি এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা আরও বিভিন্ন কবিতা হোক গল্প হোক এগুলি নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।